অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সবচেয়ে বেশি আমাদেরকে ডিস্টার্ব করে, সেটা হচ্ছে আমাদের চিন্তা, থট। আমি থটস নিয়ে বেশ কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যে সম্ভবত আলোচনা করেছিলাম, আপনারা বলতে পারবেন ভালো, যে থিঙ্কিং আর থটস দুটোর মধ্যে কি তফাৎ। তো আজকে আলোচনা করব থটস এবং এর পাওয়ার, আর একে কিভাবেই আমরা কন্ট্রোল করতে পারি তার ছোট্ট ছোট্ট টেকনিক। খুব বেশ বিশাল কিছু টেকনিক নয়, কিন্তু এই টেকনিকগুলো অত্যন্ত পাওয়ারফুল টেকনিক, যেটাকে আপনারা ইউজ করে আপনাদের যে নেগেটিভ চিন্তা, জেনারেলি যেটা আমরা সবসময় করে থাকি, ওভার থিঙ্কিং বা নেগেটিভ চিন্তা, বিশেষ করে একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করা বা বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তাগুলো আসা, এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে বেরোতে পারি এবং এর পাওয়ারই কি, থটস এর পাওয়ার কি, সেগুলো নিয়ে বিশদে আলোচনা করব। তার আগে একটুখানি বলে নিই যে থটস আর থিঙ্কিং দুটো কেন পার্থক্য। থটস, দেখুন, থটস হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস, অত্যন্ত শক্তিশালী জিনিস। যখন আমাদের মনে কোনো কিছু পপ আপ হয়, যেমন ধরুন উদাহরণ দিচ্ছি, রাইট ব্রাদার্স আপনারা চেনেন, যে ফ্লাইং মেশিন যারা বানিয়েছেন, এরোপ্লেন যারা বানিয়েছেন, ফ্লাইং মেশিন যেটাকে আগে বলা হতো, সেই ফ্লাইং মেশিন যখন বানান, প্রথম তাদের মাথায় চিন্তা আসে যে পাখিরা যখন উড়তে পারছে তখন আমরাও উড়তে পারি, আমাদেরও ওড়া সম্ভব। তো এটা হচ্ছে তাদের থটস। কিন্তু যে কোনো থটস আমাদের যখন আসে, সেই থটস গুলো পরবর্তীকালে কি হয়, থিঙ্কিং, চিন্তা চলতে থাকে। যখন এই চিন্তা চলতে থাকে, তখন আমাদের মাইন্ড তার এক্সপিরিয়েন্স অনুযায়ী, অর্থাৎ আমাদের যে মেমোরিজ আমাদের যে আছে, বা আমাদের যা বিলিফ সিস্টেম আছে, বা আমাদের যেগুলোর উপর ফোকাস, আমাদের ভ্যালুস যা, অর্থাৎ আমি বলতে চাইছি আমাদের মাইন্ডসেট যা, সেই অনুযায়ী এই থিঙ্কিং প্যাটার্ন চলতে থাকে। এবং সেখান থেকে আমাদের মাইন্ড কি করে, আমাদেরকে শো করার চেষ্টা করে, আমাদেরকে দেখানোর চেষ্টা করে যে অ্যাকচুয়াল সেটা সম্ভব কি না। নেগেটিভ সাইডটা বেশি দেখানোর চেষ্টা করে। তার কারণটাই হচ্ছে আমাদের যে, আমরা যে সার্কামস্ট্যান্সেসে আছি, বা যে পরিমাণ নেগেটিভ ভাইরাস আমাদের মনের মধ্যে আছে, যা কিছু আমরা দেখছি শুনছি, তার এফেক্ট হিসেবে মাইন্ড আমাদেরকে সেগুলো তুলে ধরার চেষ্টা করে, এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো এই রাইট ভাতৃদ্বয়ের মাথাতে যখন এটা আসে চিন্তাটা, যে হ্যাঁ আমরাও উঠতে পারি, তখন কিন্তু তাদের মনে নেগেটিভ চিন্তাও অনেক এসেছিল। এবং তাদের মনে খালি আসা নয়, তাদেরকে অনেকে ক্রিটিসাইজ করেছে, অনেকে পাগল বলেছেন যে এটা সম্ভব না, পাখিরা উঠতে পারে কিন্তু আমরাও উঠতে পারি, এটা সম্ভব না। এবং তাদেরকে পাগলপন্ন করার জন্য অনেক মানুষ ব্যস্তও ছিল। যাই হোক, তো তাদের এই যে চিন্তা, থটস, সেটাকে বাস্তবায়িত করার দায়িত্ব কিন্তু তারা নিয়েছিলেন। কিভাবে এই চিন্তাটাকে বাস্তবায়িত করা যেতে পারে, বা কিভাবে একে সম্পূর্ণ আমরা রূপ দিতে পারি, তারা সেটা নিয়ে চিন্তা করেছিলেন। তাদের থিঙ্কিং প্যাটার্নটা ছিল পজিটিভ জোনে, অর্থাৎ পজিটিভলি তারা তাদের থিঙ্কিং, থটটাকে থিঙ্কিং প্যাটার্নে যখন রূপান্তরিত করছিলেন, তখন সেটা পজিটিভ জোনে তারা বেশি ছিল। আর তার ফলে এটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রেও আমরা যদি এই প্যাটার্নটা ধরে রাখতে পারি, পজিটিভ থিঙ্কিং প্যাটার্ন যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, তাহলেও আমাদের জীবনে ম্যাসিভ চেঞ্জেস আসাটা সম্ভব। তো চলুন আমি সেটা আগে থটস এর পাওয়ার জানবো। থটস এর পাওয়ার জানার জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে প্রপারলি? হুম। ওকে।
ওকে, দেখো, তো আমাদের থটস কি? থট আসলে হলো আমাদের মেন্টাল প্রসেস। চিন্তা আমাদের একটা মেন্টাল প্রসেস। সেই প্রসেসের মধ্যে কনসাস এবং আনকনসাস ম্যানিপুলেশন অফ আওয়ার ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, যেটাকে বলা হয় ইনফরমেশন। আমাদের যে ইনফরমেশন, তার কনসাসলি এবং সাবকনসাসলি বা আনকনসাসলি ম্যানিপুলেশন। তো এই থটস যে প্রসেস, যেটা আমাদের যে ইনফরমেশন আমরা গ্রহণ করি, বা আমাদের পিআইআর, পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, যেটা আমরা জেনেছি, তাকে ম্যানিপুলেশন করার যে প্রসেস, সেটাকে আমরা থটস বলতে পারি। আর এটা কনসাসলিও হতে পারে, আনকনসাসলি। আমরা কিছু চিন্তা কনসাসলি করি, মানে সচেতন ভাবে চিন্তা করি। যেমন আমরা কোনো ডিসিশন নিই, আমরা কনসাসলি চিন্তা করি, ওকে, আই নিড টু গো দেয়ার, আমাকে যেতে হবে, কাশ্মীর যেতে হবে। তো এটা আমাদের কনসাসলি ডিসিশন। এর পরে যেটা চলতে থাকে আনকনসাসলি, আমরা সিদ্ধান্ত নিলাম যে ফর বিজনেস পারপাস বা কোনো পারপাসে দিল্লি যেতে হবে, বিজনেসের গ্রোথের জন্য, বিজনেস পারপাসে বা কোনো পারপাসে আমাদেরকে দিল্লি যেতে হবে। তো আমরা দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তার ডেট ঠিক করলাম, কোন ট্রেনে যাব, কোন প্লেনে যাব, সবকিছু সিদ্ধান্ত নিলাম। এটা হলো কনসাসলি, আবার আমাদের চিন্তার কনসাসলি ম্যানিপুলেশন। কিন্তু এর পরে যেটা শুরু হয় দেখবেন, আনকনসিয়াস যে থটসটাকে আরো ডেসক্রাইব করা, থটসটাকে আরো ছড়িয়ে দেওয়া। মানে কি? তখন দেখবেন, আচ্ছা, দিল্লি তো যাব, বাড়ি, বাড়িতে কি হবে, বাড়িতে কে থাকবে, কে দেখাশুনো করবে, পরিবারকে কে দেখাশুনো করবে, বা আচ্ছা আমরা তো যাব, যদি বাই চান্স ট্রেন কোথাও আটকে যায়, রাস্তা অবরোধ থাকে, সেখানে গিয়ে কোথায় থাকবো, ইত্যাদি যে থিঙ্কিং প্যাটার্ন, আনকনসাস, এটা আনকনসাসলি আসে। মানে সেটার সাথে অনেক কিছু রিলেট করার চেষ্টা করে, পুরানো কোনো অভিজ্ঞতাকে, বা কি হচ্ছে না হচ্ছে অন্য কারো এক্সাম্পল তুলে ধরে। তো এই থটস হলো আমাদের একটা প্রসেস, মেন্টাল প্রসেস, যেটা যেটাতে আমাদের আনকনসাস মাইন্ড ইনভলভ আছে এবং কনসাস মাইন্ডও ইনভলভ থাকে। তো এই থটস এর মেন যেটা, থটস ইটসেলফ ইজ ভেরি পাওয়ারফুল। চিন্তা আমাদের অত্যন্ত শক্তিশালী। কেন শক্তিশালী তারও আমি বিশদে ব্যাখ্যা দেবো। ইফ ইউ ক্যান টেক কন্ট্রোল অফ ইট অ্যান্ড ইউজ ইট ইন ফেভার অফ ইউ, দেন ডেফিনেটলি ইট উইল মেক ইউর লাইফ হেভেন। আপনার জীবনকে স্বর্গে পরিণত করতে পারে যদি আপনার চিন্তাকে আপনি সঠিক দিশায় প্রবাহিত করতে পারেন, এর যদি নিয়ন্ত্রণ করতে পারেন। আর যদি আপনার চিন্তা আপনাকে কন্ট্রোল করে, আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে আপনার জীবন নরকেও পরিণত হয়ে যেতে পারে। আর কেন এই কথাটা বলছি আমি, যে নরকেও পরিণত হয়ে যেতে পারে? তাহলে কি আমাদের পজিটিভ চিন্তা আমাদেরকে স্বর্গে পরিণত করতে পারে না? যদি আমাদের মধ্যে পজিটিভ চিন্তা চলে, হ্যাঁ নিশ্চয়ই পারে। কিন্তু দেখুন, পজিটিভ চিন্তাটা কেন আমাদের মধ্যে বেশিক্ষণ আমরা স্টে করাতে পারি না? তার কারণ হলো, আমরা যা কিছু দেখছি সেই অনুযায়ী আমাদের মাইন্ড প্রোগ্রামিং হচ্ছে। আমরা প্রতিনিয়ত কি দেখছি, ভালো করে ভেবে দেখুন। আমরা যদি 24 ঘন্টা আমাদের টাইম থাকে, 24 ঘন্টার মধ্যে ধরুন আমরা 8 ঘন্টা 9 ঘন্টা আমরা ঘুমোই। ইভেন আমরা খাবার সময়ও, যখন আমরা খেতে বসি, তখনও আমরা মানে খাবারটার মধ্যে থাকি না, আমাদের মাইন্ড অন্য কোথাও ঘুরে বেড়ায়। ভালো করে লক্ষ্য করে দেখবেন, যখন এক কাপ চা খাচ্ছেন, সেই চায়ের মধ্যে কিন্তু আমাদের মাইন্ড থাকে না, আমাদের মাইন্ড অন্য কোথাও ঘুরে বেড়ায়, অন্য কিছু ভাবতে থাকি। তাই তো এই কাজটা হলো না, সেই কাজটাকে কিভাবে কমপ্লিট করব, বিজনেসে আজকে ঠিকঠাক প্রফিট হলো না, বিজনেসে কাস্টমার আসছে না, ইত্যাদি নানান নানান চিন্তা ভাবনা আসে। তো
আমরা চেষ্টা করেও, কনসিয়াসলি কন্ট্রোল নিয়েও আমরা কিন্তু বেশিক্ষণ পজিটিভ জোনে থাকতে পারি না। আর এর কারণটাই হচ্ছে আমাদের মাইন্ডসেট, যেটা আমরা আগে জেনেছি। আমাদের ফোকাস, আমাদের ভ্যালুজ, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সেস, আমাদের বিলিফ সিস্টেম, আমাদের মেটা প্রোগ্রাম। তো এগুলো থেকেই আমাদের চিন্তাটা অটোমেটিক, আমরা পজিটিভ চিন্তা দিয়ে শুরু করলেও পজিটিভ চিন্তা থেকে আমরা নেগেটিভের দিকে ধীরে ধীরে কনভার্ট হতে থাকি। তাই চিন্তাটা আমাদের কন্ট্রোল নিয়ে নেয়, আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে থাকে চিন্তাটা। আর সেই জন্যই আমাদের লাইফ হেল হয়ে যায়, জীবনটা নরকে পরিণত হয়ে যায়। আর এখান থেকেই স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফিয়ার, ইগো, অ্যাঙ্গার, এইগুলোর উৎপত্তি হয়। তো চলুন এরপরে বিশদে আমরা পরেরটা জানি, যে অ্যাকচুয়ালি কেন আমি বলছি এত জোর দিয়ে যে চিন্তাই আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, চিন্তা কি করে, আমাদের ফিলিংস এবং ইমোশনস গুলোকে ট্রিগার করে। আমাদের যে ফিলিংস এবং ইমোশনস, সেগুলোকে ট্রিগার করে। তো আমাদের কি ফিলিংস, আমাদের অনুভূতিগুলো কি? আমাদের অনুভূতি হলো কি? হ্যাপিনেস, এক্সট্যাসি, এই যে আনন্দ পাই আমরা, এটা আমাদের ফিলিংস। এক্সট্যাসি, এটা আমাদের ফিলিংস। গুড অর ব্যাড, আমরা যে ভালো ফিল করব না খারাপ ফিল করব, এটা অ্যাকর্ডিং টু আওয়ার থটস, আমাদের চিন্তার অনুযায়ী। আমরা হ্যাপি ফিল করব কিনা, আমাদের চিন্তা কি চলছে মনে, তার উপর ডিপেন্ড করে। আমাদের এক্সট্যাসি ডিপেন্ড করে আমাদের চিন্তা কি চলছে মনের মধ্যে। তাহলে অলমোস্ট সমস্ত ফিলিংস, যে ফিলিংস গুলো আমি এখানে সমস্ত ফিলিংস এর কথা লিখিনি, কিন্তু মূল মূল ফিলিংস গুলোর, অনুভূতিগুলোর কথা লিখেছি। লোনলিনেস, আমরা একা ফিল করি কেন? কেউ নেই বলে আমাদের কাছে। আপনাদের সামনে হাজার হাজার উদাহরণ আমি দেখিয়ে দিতে পারি, যে ভিড়ের মাঝেও, হাজার হাজার ভিড়ের মাঝে মানুষ লোনলি ফিল করেন, একাকিত্ব ফিল করেন। এর জন্য সমস্ত এন্টারটেনমেন্ট বা হাজার হাজার মানুষ, এরাও এই লোনলিনেস থেকে বের করে আনতে পারে না। কেন? তার কারণ এটা ফিলিংস, আর এই ফিলিংসটা জেনারেট হয় কোথা থেকে? আমাদের থটস থেকে। তো দেখুন, প্রত্যেকটা ফিলিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যাড, আমরা যে দুঃখী হয়ে উঠি, কি আমাদের মাইন্ডের মধ্যে কি পিআইআর, কি থটস চলছে, তার উপর বেস করে আমরা দুঃখী হয়ে উঠি। আমাদের যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? এটা আমাদের ফিলিংস, এটা আমাদের থটস প্রসেস। আমাদের চিন্তা যেভাবে চলছে, আমরা যদি মনে করি যে উই ক্যান ফেস দিস সিচুয়েশন, আমরা এই সিচুয়েশনটাকে ফেস করতে পারি, অটোমেটিক আমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স জন্মায়। তো এই যে ফিলিংস জেনারেট হয়, অনেক ছেলে মেয়েকে দেখবেন অত্যন্ত ভালো, পড়াশোনাতে ভালো, তাদের রেজাল্ট ভালো, সবকিছু ভালো, কিন্তু যখন ইন্টারভিউ বোর্ডে তারা প্রবেশ করে, তাদের হাত পা কাঁপে। কেন? জাস্ট থটস, চিন্তা। আর তাতেই তাদের এত কনফিডেন্স সবকিছুকে ডাউন করে দেয়। যে ছেলেটি কনফিডেন্স নিয়ে মাধ্যমিকে মানে খুব ভালো রেজাল্ট করেছেন, যে ছেলেটি খুব কনফিডেন্স নিয়ে এইচএসে ভালো রেজাল্ট করেছেন, গ্রাজুয়েশনে ভালো রেজাল্ট করেছেন, অনেক পড়াশুনো করেছেন কনফিডেন্স নিয়ে, তিনি অনেক ছাত্রছাত্রীর সাথে, অনেক টিচারের সাথে মিশেছেন, ইন্টারভিউ বোর্ডে যখন তিনি ঢুকতে যাবেন, তখন তার মনের মধ্যে চিন্তা চলছে যে যদি আমি এই ইন্টারভিউতে ফেল হয়ে যাই, তাহলে কি হবে আমার জীবনটা, যদি না পাস করতে পারি। তাহলে অটোমেটিক তার এই চিন্তার ফলে তার মধ্যে ফিলিংস জন্মায় ল্যাক অফ কনফিডেন্সের। সেরকম এনার্জেটিক,
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মাঝে মধ্যে রেগুলার বেসিসে আমরা তো যা খাওয়া দাওয়া করি মোটামুটি অলমোস্ট সেম থাকে। হ্যাঁ, চেঞ্জেস কিছু মেনুতে হয়, সামান্য এদিক ওদিক হয়, কিন্তু আমরা যে অলমোস্ট যে প্রোটিন ভিটামিন যেগুলো নিচ্ছি সেগুলো তো অলমোস্ট নিচ্ছি। তা সত্ত্বেও দেখবেন সাডেনলি সাডেনলি আমাদের এনার্জি যেন আমরা লস করছি, আমরা কাজ করতে ভালো লাগছে না, ঘুম থেকে উঠতে ভালো লাগছে না। কেন? আমাদের শরীরের শক্তি কি একদিনে চলে গেল? না, শরীরের শক্তি যায়নি, আমাদের চিন্তা। আমাদের চিন্তা যদি নেগেটিভ বেশি করে, অটোমেটিক আমাদের এনার্জি ডাউন হবে, আমরা নিজেদেরকে এনার্জেটিক ফিল করতে পারবো না। দেখবেন না, আপনারা যদি কোথাও বেড়াতে যান, সাপোজ আপনারা বেড়াতে যাবেন, খুব এক্সাইটেড যে হ্যাঁ বেড়াতে যাব, কাশ্মীর বেড়াতে যাব, বেশ তার প্রিপারেশন নিয়েছেন, সবকিছু নিচ্ছেন। দেখবেন আপনি যত রাত্রেই ঘুমোন, সবকিছু আপনি ইয়ে করে সাজিয়ে গুছিয়ে, হয়তো রাত্রি 1টায় ঘুমিয়েছেন আর ভোর 4টেয় ট্রেন, আপনি দেখবেন উঠবেন কত এনার্জেটিক, কিছু মনেই হবে না সারা রাত যে আপনি ঘুমোননি বা আপনি অনেক দেরিতে ঘুমিয়েছেন, আপনার কিছু মনেই হবে না যে হ্যাঁ। কারণ কি, তখন এক্সাইটমেন্ট থাকে মনের মধ্যে, যে হ্যাঁ কাশ্মীর যাবো, একটা এক্সাইটমেন্ট, নতুন কিছু দেখবো, ভূস্বর্গকে দেখবো, এই এক্সাইটমেন্ট মনের মধ্যে চলে চিন্তা। কিন্তু আপনাকেই একটা অন্য কাজ বলা হোক, যে কাজটা আপনার ভালো লাগে না করতে, ভোর 5টা 6টায় বা ধরুন 6টাতে ঘুম থেকে উঠতে হবে, সেই কাজে যেতে হবে, আপনি ঘুমিয়েও পড়লেন 10টার সময়, দেখবেন ঘুম ঘুম ভাঙতেই চাইবে না। আপনারা যদি এক্সারসাইজ না করেন বা দেখবেন যারা এক্সারসাইজ করেন না, শুরু করতে যাবেন, ঘুম থেকে উঠতে পারেন না, তাদের মনে হয় আরেকটু ঘুমোই আরেকটু ঘুমোই। কেন? এই এনার্জি কেন পান না তারা? তাদের মনে চিন্তা চলে। এই কাজের ক্ষেত্রে যখন একটা কোনো কাজ বলা হয়, যে কাজটা আপনার অজানা অচেনা বা নতুন কাজ, যে কাজটা আপনার করতে ভালো লাগে না, তখন দেখবেন আপনি যত তাড়াতাড়ি ঘুমোন বা একটু দেরি করে 6টার সময় যদি ঘুম থেকে উঠতে হয়, আপনার ঘুম ভাঙতে চায় না, এনার্জি ফিল করতে পারেন না। কেন? তার কারণ আপনার মনের মধ্যে যেটা চলছে, তার এফেক্ট এই এনার্জি ডাউনের জন্য। নেক্সট হলো কারেজ। আমরা অনুপ্রাণিত হই, কারেজ, মোটিভেশন, কারেজ, এগুলো কোথা থেকে পাই? এগুলো আমাদের চিন্তার প্রসূত ফল। কখনো কখনো আমরা খুব কারেজিয়াস হয়ে উঠি, খুব মোটিভেট ফিল করি। বিশেষ করে এখন তো মানুষ দেখবেন মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, আমার ওই গাড়িটা কিনতে হবে বা ওই গাড়িটা আমার চাই, তার জন্য খুব কারেজ ফিল করেন, মোটিভেট ফিল করেন, তার জন্য বেশি করে কাজ করা, বেশি করে পড়াশোনা করা, যেটাই হোক করতে চান। কিন্তু আসলে এই কারেজ বাইরে থেকে এইভাবে হয় না, কারেজিয়াস হওয়া যায় না বাইরে থেকে, মোটিভেট বেশি দিন ফিল করা যায় না। একজন মোটিভেশনাল স্পিকারের আপনার বক্তব্য শুনলেন 8 ঘন্টা ধরে, দারুণ ভেতর থেকে এনার্জেটিক ফিল করলেন, কারেজ ফিল করলেন, মোটিভেট ফিল করলেন, কিন্তু দেখবেন সেই মোটিভেশন বেশি দিন স্টে করে না। কেন? এর কারণটা কি? এর কারণ হলো, আপনাকে সেই মুহূর্তে আপনি মোটিভেট ফিল করলেন, সেটা 1 সপ্তাহ থাকলো, হ্যাঁ এটা ইয়ে করতে হবে, কিন্তু আপনার যে ইন্ট্রিনসিক মোটিভেশন, যেটাকে ইন্টারনাল মোটিভেশন বলা হয়, সেই মোটিভেশন কিন্তু জেগে উঠলো না। আর সেটা হচ্ছে আপনার চিন্তার প্রসূত ফল। আর এই যে মোটিভেশন যেটা আপনি বাইরে থেকে পেলেন, সেই মোটিভেশন কেন চলে যায়, সেটাও আপনার চিন্তার প্রসূত ফল। আপনার মাইন্ড অনেক কিছু নেগেটিভিটির সাথে সেটাকে জুড়ে দিল। আমার তো পরিবেশ পরিস্থিতি ভালো নয়, আমার তো সেই অর্থনৈতিক সাপোর্ট নেই, আমি তো একটা গ্রামাঞ্চলে থাকি, আমার এখানে কমিউনিকেশন ব্যবস্থা ঠিক নেই, আমার পরিবারের সাপোর্ট নেই, ইত্যাদি নানান কিছু, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই, ইত্যাদি নানান কিছুর সাথে যুক্ত করে নিল। আমার বয়স হয়ে গেছে,
আর তখনই অটোমেটিক মোটিভেশন ডাউন হয়ে যায়, কারেজ ডাউন হয়ে যায়। তো এই ফিলিংস, এটা আমাদের অনুভূতি, সেই অনুভূতিকে ট্রিগার করে আমাদের থটস, চিন্তা। নেক্সট হলো জয়। জয়, হ্যাপিনেস, এগুলো সব আমাদের চিন্তার প্রসূত ফল। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কোনো কিছু অ্যাক্টিভিটিস করলো, দেখবেন মনের মধ্যে জয় ফিল করলেন, বা আপনি একটা কোনো কাজে, ছোট্ট কাজে সফল হলেন, জয় ফিল করলেন। আর সাথে সাথেই কি হয়, সেই জয়টাকে আমরা ধরে রাখতে পারি না, সাথে সাথে দেখবেন অন্য একটা কিছু মনে চলে এলো, সেই জয়ফুলনেস চলে গেল। পিস, মনের শান্তি, এ কোথা থেকে সৃষ্টি? পৃথিবীর সবকিছু এনে দিলেও মনে শান্তি পাওয়া যায় না। এরকম বহু মানুষ আছেন যারা, যাদের জীবনে সবকিছু ছিল, সবকিছু, মানে সবকিছু ছিল বলতে আমি এরকম ছোটখাটো লেভেলের বলছি না, এক্সট্রিম লেভেলের সবকিছু ছিল, তা সত্ত্বেও তাদের জীবনে সুখ শান্তি ছিল না, পিস ছিল না। কেন? এটা পুরোপুরি আমাদের চিন্তার প্রসূত ফল। চিন্তা থেকে এই ফিলিংস জেনারেট হয়, পিস। নেক্সট, ইন্টারেস্ট, কোনো কাজে ইন্টারেস্ট। দেখবেন কিছু কাজকে আমাদের মনে হয় জটিল কাজ হলো একটা, আমি খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, দেখবেন বাচ্চা ছেলে যারা পড়াশুনো করে, যাদের ধরুন এই 13-14 বছর বয়স, তাদেরকে সারাদিন বলুন খেলতে, অক্লান্ত পরিশ্রম করে তারা সারা দিন খেলবে, রোদে, রোদ, জল, ঝড়, সবকিছুতে, কিন্তু তাদেরকে বলুন 1 ঘন্টা পড়তে, কোনো ইন্টারেস্ট পায় না। জেনারেলি আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টের কথা বলছি, সমস্ত স্টুডেন্টের কথা না। কেন এটা হয়? সারাদিন তাদের শরীর থেকে এত ঘাম ঝরিয়ে, মানে রক্ত ঝরিয়ে বলতে পারেন, কখনো কখনো চোট লাগে, রোদ, জল, সবকিছুকে ইয়ে করে তারা সারাদিন খেলতে বলুন খেলে যায়। অথচ 1 ঘন্টা বসে বসে আরামসে এসি রুমে দিন বসে বসে পড়বে, তাতে তাদের ইন্টারেস্ট থাকে না। কেন? এই ইন্টারেস্ট হচ্ছে ফিলিংস, যে ফিলিংস আমাদের চিন্তার প্রসূত ফল। সেই বাচ্চা ছেলেটা জানে না যে পড়ার রেজাল্টটা কি, আর সারাদিন খেলার রেজাল্টটা কি। খেলাটার প্রতি তার ইন্টারেস্ট আছে। আমি বলছি না খেলা সারাদিন খেললে কোনো ভালো রেজাল্ট করা যায় না, খেলা নিয়ে ভালো রেজাল্ট করা যায়, নিশ্চয়ই ভালো রেজাল্ট করা যায়। কিন্তু পড়াশুনো আরাম করে বসে এসি রুমে বসে তারা কেন পড়তে চায় না, সেখানে কেন ইন্টারেস্ট ফিল করে না? তার কারণটাই হচ্ছে তাদের চিন্তার মধ্যে তাদের ইন্টারেস্ট জেনারেট হয় খেলাধুলোর প্রতি, সেটাতে তারা আনন্দ পায়, কিন্তু পড়াশোনাটার সাথে তারা কোনো আনন্দ যুক্ত করতে পারে না। ইনস্ট্যান্ট প্লেজার পায় খেলাধুলোর মধ্যে, সেটা পড়াশোনার মধ্যে তারা পায় না, তাই ইন্টারেস্টও গ্রো হয় না। আর এটা পুরোপুরি চিন্তার প্রসূত ফল, চিন্তা থেকে এই ফিলিংস জেনারেট হয়। নেক্সট হচ্ছে বোর্ড। আমরা মাঝে মধ্যে বোর্ড ফিল করি, একঘেয়েমি যেটাকে বলা হয়, একঘেয়ে হয়ে যায়। কেন? কাজ করতে করতে বোর হয়ে যায়, যে একই কাজ প্রত্যেকদিন করতে হবে, এই কাজটার মধ্যে কি আছে? আপনারাও বোর ফিল করবেন। আমি যদি আপনাদেরকে বলি, ধরুন আপনারা প্রত্যেকে 25 কিলো ডাম্বেল ওঠাতে পারে, আমি আপনাদেরকে বললাম যে 500 গ্রামের একটা ডাম্বেল দিলাম, যে এটাকে ওঠান, 5-10 বার করার পর আপনারা বোর্ড ফিল করবেন। এটা আবার কি কাজ, কি টাস্ক? বোর্ড ফিল করবেন কেন? এই ফিলিংস কোথা থেকে জেনারেট হয়? চিন্তা। কি চিন্তা? যে আরে এই সামান্য কাজটা আমি কি করবো, এরকম বারবার করতে থাকবো, সেরকম স্ট্রেস। আপনাদেরকেই যদি আপনারা 25 কিলো ডাম্বেল ওঠাতে পারেন, যদি আপনাদেরকে 50 কিলো দিয়ে দিই বা 40 কিলো ডাম্বেল দিয়ে দিই, তখন আপনারা স্ট্রেস ফিল করবেন। হাউ ইজ ইট পসিবল? কিভাবে এটা সম্ভব হতে পারে? আমি তো পারি 25 কিলো ডাম্বেল ওঠাতে। স্ট্রেস ফিল করবেন।
তার মানে কি, সেখানে আপনার ক্যাপাবিলিটিস যা, তার চেয়ে আপনার ওয়ার্কলোড বেশি, তাই আপনি স্ট্রেস ফিল করছেন। আর যে ক্ষেত্রে বোর ফিল করছেন, সেখানে কি আপনার যা ক্যাপাবিলিটিস তার চেয়ে আপনাকে যে টাস্ক দেওয়া হলো, ওয়ার্কলোড, সেটা অনেক কম। তো এই ফিলিংস জেনারেট হয় কোথা থেকে? থটস থেকে, চিন্তা থেকে। নেক্সট, হোপলেসনেস, আমরা হতাশ হয়ে যাই। হতাশাও আমাদের একটা ফিলিংস। কোনো কাজ করছি, সেখান থেকে রেজাল্ট পাচ্ছি না, মানে আমাদের চোখে রেজাল্ট পাচ্ছি না, তখন আমরা হোপলেস হয়ে যাই, যে তাই তো, কাজ করছি রেজাল্ট পাচ্ছি না, কিছু আসছে না, বিজনেস করছি রেজাল্ট পাচ্ছে না, আমার চেয়েও কম পরিশ্রম করে, আমার চেয়েও কম ইয়ে করে মানুষ অনেক বেশি টাকা রোজগার করছে, অনেক কিছু করে নিচ্ছে। সেখান থেকে হোপলেস ফিলিংস আসে, হোপলেসনেস। তো এগুলো হচ্ছে আমাদের ফিলিংস। আর ফিলিংস, ইমোশন, আগে এই দুটো আরেকটু পার্থক্য বুঝে নিই। ফিলিংসটা কি? ফিলিংস হচ্ছে আমাদের অনুভূতি, আর এই ফিলিংস এর ফলে যে বডিলি এফেক্ট পড়ে, বা আমাদের উপর ফিলিংস যে এফেক্টটা করে, সেটা হলো আমাদের ইমোশনস। আমরা যখন হ্যাপি হই, অটোমেটিক আমাদের মুখে হাসি আসে, চোখ গ্লোরি হয়ে ওঠে, জল জল করতে থাকে, উজ্জ্বল হয়ে ওঠে মুখ, আমাদের ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ হয়, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়, আমাদের বডি কালার চেঞ্জ হয়। এগুলো হলো ইমোশনস। ফিলিংস কি? তাহলে হ্যাপিনেস, সেখান থেকে আমাদের যে ইমোশনস জেনারেট হলো, সেটা আমাদের এফেক্ট। দুঃখ হলো চোখ দিয়ে জল পড়ে, এটা হলো ইমোশনস, এর প্রভাব। সেরকম অত্যন্ত পাওয়ারফুল ইমোশনস আমাদের হিউম্যান বিং এর আছে, অত্যন্ত পাওয়ারফুল ইমোশনস। কি? তার প্রথম ক্যাটাগরিতে যদি বলা হয় একদম টপ লেভেলে, তাহলে হলো সেটা সেক্স। আমাদের অত্যন্ত পাওয়ারফুল ইমোশনস, আমরা এর পাওয়ার জানি না, আমরা এর মিস ইউজ করি। নেক্সট হলো লাভ, যেটা সেকেন্ড পাওয়ারফুল ইমোশনস বলা হয়, অত্যন্ত পাওয়ারফুল ইমোশনস। আপনারা দেখেছেন বহু ভুরি ভুরি উদাহরণ আছে, কেন মানুষ একটা ব্রেকআপ হলো সাথে সাথে সুইসাইডের সিদ্ধান্ত নেয়, কেন? এই পাওয়ারফুল ইমোশনের জন্য। আপনারা দেখেছেন কেউ একজন ব্রেকআপ হলো, তার লাইফ বরবাদ করে নিচ্ছে নিজেই, সেখান থেকে কোনো মতেই বেরিয়ে আসতে পারছে না, বছরের পর বছর সেটাই মাইন্ডের মধ্যে চলছে। পাওয়ারফুল ইমোশনস। অ্যাঙ্গার, যেটা আরেকটা অত্যন্ত পাওয়ারফুল ইমোশন। দেখবেন মানুষ মানুষকে খুন করে কিসের ইয়েতে? অ্যাঙ্গার, রাগ। কি পাওয়ারফুল ইমোশনস ভাবুন। রেগে গিয়ে মানুষ কি না করতে পারে। তো পাওয়ারফুল ইমোশনস, আর এই ইমোশনস গুলোকে আমরা বাজেভাবে ইউজ করি। নেক্সট হলো ফিয়ার, ভয়, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমোশনস। ফিয়ার, ফিয়ার বলতে আমি রেলিভেন্ট ফিয়ারের কথা বলছি না, ফিয়ার আবার দুটো হয়। একটা রেলিভেন্ট ফিয়ার, যেটা সত্যিই আমাদের বন্ধু। তাতে উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যেমন ধরুন আপনি কোনো গভীর জঙ্গলে যাচ্ছেন, তখন আপনার ভয় লাগলো, বাঘ ভালুকের ভয় লাগলো, বা কোনো জন্তু জানোয়ারের ভয় লাগলো, সেটা হচ্ছে রেলিভেন্ট ফিয়ার। সেই ভয়টার মধ্যে কোনো অবাস্তব কিছু নেই, কিন্তু ইররেলিভেন্ট ফিয়ার। বা রেলিভেন্ট ফিয়ারের আরো ভালো উদাহরণ যদি আমি দিই, ধরুন আপনি পাঁচতলার উপরে গেলেন, পাঁচতলার উপরে উঠে আপনি পাঁচতলার যে মানে কি বলবো, যেটাকে ধারি বলা হয়, মানে পাঁচতলাতে একটা পাঁচিলের মতো থাকে না, সেই পাঁচিল ধরে আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তখন আপনার ভয় জন্মালো যে সেখান থেকে পড়ে যেতে পারে। দিস ইজ দ্য রেলিভেন্ট ফিয়ার।
কিন্তু বেশ কিছু ইররেলিভেন্ট ফিয়ার আমাদের মধ্যে জন্মায়। কিরকম? এই পাঁচতলার উপরে গেলেন, উপরে ছাদে আপনি আসেন, তখন আপনার ভয় লাগলো যে যদি আমি পাঁচতলা থেকে পড়ে যাই, যেটাকে ফোবিয়া বলা হয়। ইররেলিভেন্ট ফিয়ার। তো সেই ফিয়ার অত্যন্ত পাওয়ারফুল ইমোশনস, যেটা আমাদের চিন্তার প্রসূত ফল। মনের মধ্যে একটা পিকচার ক্রিয়েট হয়ে যায় তার পড়ে যাওয়ার বা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার, তখনই এই ইমোশনস ট্রিগার হতে থাকে। এবার সেই রকম কোনো সিচুয়েশনে যখনই পড়ে, যে পাঁচতলার উপরে উঠলো, সঙ্গে সঙ্গে তার ফিয়ার। অনেকে দেখবেন লিফটে উঠতে ভয় পান। তো এর কারণ কি? এই ইমোশনস গুলো ট্রিগার হয়, তার মনের মধ্যে পিকচার তৈরি হয়ে আছে। নিজেকে পড়তে দেখছেন, নিজের কিছু ঘটতে দেখছেন, চিন্তা, মনের চিন্তাতে সেই ইয়ে ক্রিয়েট করে নিয়েছেন সেই ছবি। তো সেখান থেকে তৈরি হয় ইররেলিভেন্ট ফিয়ার। নেক্সট হচ্ছে সিম্প্যাথি বা এমপ্যাথি। সিম্প্যাথি এমপ্যাথির মধ্যে তফাৎ আছে। সিম্প্যাথি, আমাদের যে সিম্প্যাথি, কাউকে দেখলে, কেউ একটা অসহায় মানুষকে দেখলে আমরা হেল্প করতে যাই। সিম্প্যাথি বা এমপ্যাথি, দুটোর মধ্যে সামান্য তফাৎ, তাও আমি এক ধরেই বলছি। তো এই যে জিনিস, কারো আমরা সহযোগিতা করি, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, বা পরিবার পরিজন বা ধরুন সমাজের জন্য আমরা কিছু করতে যাই, এটা কি? এটা আমাদের ইমোশনস, আর এটা আমাদের চিন্তার প্রসূত ফল। এত তো মানুষ আছেন, সবাই তো করেন না। দেখবেন বেশ কিছু মানুষ এটা করতে চায় সমাজের জন্য, পরিবেশের জন্য। কাউকে দেখেছেন আপনারা গাছ লাগাতে, নিজের চেষ্টাতে, নিজের প্রচেষ্টাতে, নিজের পকেটের টাকা খরচ করে গাছ লাগাতে? সেটা তার ইমোশনস, ইমোশন অফ এমপ্যাথি বা সিম্প্যাথি। সেটা তার চিন্তার ফল, যে হ্যাঁ, আমি যদি দুটো গাছ লাগাতে পারি, এটা থেকে অক্সিজেন পাবে। সেরকম আমি আমি বলছি না, এই ধরনের খালি একটা উদাহরণ হিসেবে আমি দিচ্ছি। এরকম বহু কাজ আপনারাও করেন, আপনিও করেন। তো এই যে ফিলিংস, এই যে ইমোশনস, এগুলো আমাদের চিন্তার প্রসূত ফল। নেক্সট হচ্ছে ট্রাম, এনভি, ইগো। ইগো আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমোশন। মানে কোনো কিছুতে হিংসা করা, এনভি, ইগো, এই ইমোশনস গুলো আমাদের মধ্যে আছে। কিন্তু কারো কম ট্রিগার হয়, কারণ কি সে চিন্তা, এটার ব্যাপারে চিন্তা কম করে। আমরা একই সাথে পড়াশুনো করেছি, ধরুন দুটো বন্ধু একই সাথে পড়াশুনো করেছে, দেখলেন একজন চাকরি পেয়ে গেল, আরেকজন চাকরি পেলেন না। তার মধ্যে ইগো জন্মাতে পারে, আমি তো হচ্ছে পড়াশোনায় ভালো ছিলাম, আমি চাকরি পেলাম না, ও পেয়ে গেল। ইগো। ওর সাথে কেন কথা বলবো? ও কি আমার সাথে কথা বলেছে? ইগো। তো এই ইমোশনস গুলো, এগুলো অত্যন্ত পাওয়ারফুল। তাহলে কি ফিলিংস আর ইমোশনস, দুটো আমরা এখানে জানতে পারলাম। আর এখানে আমাদের থটস এর গুরুত্ব, আমাদের চিন্তার গুরুত্ব। তো চিন্তা কি করে আমরা কন্ট্রোল করতে পারি, তাতে আসবো। তার আগে কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট, যে কেন চিন্তা এত গুরুত্বপূর্ণ, আরেকটু বিষয় জানবো। এক মিনিট।
আচ্ছা, এটা আপনারা দেখতে পাচ্ছেন? এই স্লাইডটা প্রপারলি দেখা যাচ্ছে তো? একটু ছোট, দেখা যাচ্ছে তো প্রপারলি? না। হ্যাঁ, না। দেখতে পাচ্ছেন না? না। না। ফিউ ইন্টারফেসেস অ্যাবাউট ব্রেন অ্যান্ড মাইন্ড, ওইটা পড়া যাচ্ছে। পড়া যাচ্ছে তো? হুম। আচ্ছা, তারপরে এগুলো তারপরে ওগুলো বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? না। 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 এবার হুম। ওকে, ঠিক আছে। দেখুন, তাহলে এখানে কিছু জিনিস বুঝতে হবে, তারপরে আমি আসছি যে কেন গুরুত্বপূর্ণ, এখান থেকেই বোঝা যাবে। দেখুন, ফিউ ইন্টারসেক্ট ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ব্রেন অ্যান্ড মাইন্ড। আমাদের ব্রেন অ্যান্ড মাইন্ডের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। মাইন্ড অ্যান্ড ব্রেন টু ডিফারেন্ট, দুটো আলাদা আলাদা। আমাদের মাইন্ড আলাদা, আমাদের ব্রেন আলাদা, বাট ইন্টারকানেক্টেড এন্টিটিস। পরস্পর পরস্পরকে ছাড়া একজনেরও গুরুত্ব নেই। আমাদের যতই আপগ্রেডেড ব্রেন থাক, এই যুগে তো আমাদের সবচেয়ে আপগ্রেডেড ব্রেন, কিন্তু সেই ব্রেনে যদি মাইন্ড না থাকে, মন না থাকে, তাহলে সেই ব্রেনটা অকেজো। আবার এই মাইন্ডেরও, এই মনেরও কোনো গুরুত্ব নেই যদি ব্রেন না থাকে। তাই পরস্পর পরস্পরের পরিপূরক। এবার মাইন্ড কি করে? মাইন্ড ইউজেস দ্য ব্রেন অ্যান্ড ব্রেন রেসপন্ড টু দ্য মাইন্ড। মাইন্ড ব্রেনকে ইউজ করে। মাইন্ড না হলে রেসপন্ড করতে পারবে না যদি ব্রেন না থাকে। ব্রেনকে ইউজ করে, ব্রেনের মধ্যেই তার বাসা বলতে পারে। তো মাইন্ড কি করে? ব্রেনকে ইউজ করে, এবং ব্রেন মাইন্ড মাইন্ড অনুযায়ী রেসপন্স করে। আমাদের কি চিন্তা, আমাদের মন কি বলছে, কি রেসপন্স আমরা পাচ্ছি। একটা হঠাৎ করে অজান্তে যদি আগুনে টাচ হয়ে যায়, অটোমেটিক আমাদের রেসপন্স চলে আসে, হাতটা সরিয়ে নিই ফ্র্যাকশন অফ সেকেন্ডে। কেন? এই যে সেন্সেস, এই সেন্সেস ব্রেন অব্দি পৌঁছানোর দায়িত্ব কিন্তু মাইন্ডের। মাইন্ড এটাকে প্রসেস করে। তো ব্রেন রেসপন্স করে মাইন্ড কি বললো সেই অনুযায়ী, মাইন্ড অনুযায়ী রেসপন্স করে। মাইন্ড ইজ এনার্জি। মন হলো একটা এনার্জি, পাওয়ারফুল এনার্জি। নট অনলি এনার্জি, ইট ইজ ভেরি পাওয়ারফুল এনার্জি। এই এনার্জি জেনারেট হয় কোথা থেকে? আমাদের চিন্তা থেকে। যে এনার্জি, মনের যে এনার্জি, সেই এনার্জি কোথা থেকে জেনারেট হয়? চিন্তা থেকে। আমি বললাম আগেই আপনাদেরকে। আর ফিলিংস, আর কি চুজ করছি আমরা সেই অনুযায়ী। ফিলিং এবং চুজিং, আমরা কি চুজ করছি, চয়েসটা আমাদের উপর, কনসাসলি যে চয়েস করছি। আর আমাদের অনুভূতি এবং আমাদের চিন্তা এই এনার্জিটাকে ডেভেলপ করে, জেনারেটস করে। মাইন্ডস ইজ আওয়ার অ্যালাইভনেস। মাইন্ড মানে আমরা অ্যালাইভ আছি, বেঁচে আছি, উইদাউট হুইচ দ্য ফিজিক্যাল ব্রেন অ্যান্ড বডি ইউজলেস উড বি ইউজলেস। মানে মন ছাড়া ব্রেনটাও মৃত, বডিটাও মৃত। খুব ভালো করে বোঝার চেষ্টা করব। মন যদি না থাকে তাহলে ব্রেনটাও মৃত, আর বডিটাও মৃত। এর কোনো রেসপন্স পাওয়া যাবে না। মন আছে বলে ব্রেনের রেসপন্স এবং বডির রেসপন্স। আর নেক্সট হচ্ছে, উই জেনারেট দিস মাইন্ড এনার্জি থ্রু থিঙ্কিং, যেটা আগে বললাম, যেটাকে আবার একবার রিপিট, যাই হোক এখানে আছে বলে বলে দিলাম। নেক্সট হচ্ছে দিস বিল্ডিং অফ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিস বিল্ডিং অফ থটস ক্রিয়েটস স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য ব্রেন কল্ড নিউরোপ্লাস্টিসিটি। দেখুন, চিন্তা কি করে? আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিটাকে চেঞ্জ করে। আর এখানেই গুরুত্বপূর্ণ, আমাদের অত্যন্ত শক্তিশালী ব্রেন আছে, কিন্তু এই ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি কিভাবে গঠন হচ্ছে সেই অনুযায়ী আমাদের জীবনের রেজাল্ট। আমরা কি
তার রেজাল্টটা হচ্ছে এই নিউরোপ্লাস্টিসিটির উপর ডিপেন্ড করছে। আর এই নিউরোপ্লাস্টিসিটি স্ট্রাকচার যে ডেভেলপ হয়, নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হয় সেটা কিসের উপর বেস করে? আমাদের চিন্তার উপর বেস করে। আমরা কি চিন্তা করছি তার উপর বেস করে নিউরোপ্লাস্টিসিটি, ব্রেনের যে নিউরোপ্লাস্টিসিটি তার চেঞ্জেস হয়। এবার এটা পজিটিভ দিশায় হবে না নেগেটিভ দিশায় হবে, তা ডিপেন্ড করে টোটালি আমরা কি চিন্তা করছি। নেগেটিভ চিন্তা ডেভেলপ নেগেটিভ নিউরোপ্লাস্টিসিটি, মানে ব্রেনকে সেইভাবে ডেভেলপ করে। আর পজিটিভ চিন্তা, ক্রিয়েটিভ চিন্তা, ক্রিয়েটিভ আইডিয়া, এগুলো আমাদের ব্রেনের যে নিউরোপ্লাস্টিসিটি তাকে স্ট্রং বানায়। আমাদের চিন্তা কি করে? আমাদের যে আইডিয়া কোথা থেকে সৃষ্টি? আমাদের চিন্তা। আমাদের যে ক্রিয়েটিভিটি কোথা থেকে? আমাদের চিন্তার প্রসূত ফল। আর সেটা এই নিউরোপ্লাস্টিসিটি, ক্রিয়েটিভিটি ডেভেলপ হয় নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপের সাথে সাথে। যত ক্রিয়েটিভ চিন্তা করবেন তত আপনার নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হবে। যত মাথা থেকে আইডিয়া বের করানোর চেষ্টা করবেন নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হবে, তত ভালো আইডিয়া করতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমাদের মানে চিন্তার প্রসূত। আমাদের যে বিশ্বাস, বিলিফ, বিলিফ সিস্টেম ডিপেন্ড করে আমাদের স্ট্রং বিলিফ, নেগেটিভ বিলিফ, এগুলো আমাদের চিন্তার প্রসূত ফল। তাহলে কি আমাদের পারসেপশন, যে ইন্টারনাল রিপ্রেজেন্টেশন, বেশিরভাগটাই ডিপেন্ড করে আমাদের কি চিন্তা চলছে। তাহলে এই জায়গাটা বোঝা গেল তো? এরপরে দেখুন আরেকটা স্লাইড আপনাদেরকে আমি দেখাবো, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এবার দেখুন দ্য পাওয়ার অফ থটস এর আরেকটা দিক। পাওয়ার অফ থটস কি? চিন্তা আমাদের পজিটিভ নেগেটিভ দুটো দিকেই কিভাবে পরিচালনা করে। দেখুন চিন্তা, যে কোনো চিন্তা নিউট্রাল। চিন্তার কোনো পজিটিভ বা নেগেটিভ জিনিস নেই। কিন্তু মানে আমাদের যে সমস্ত জিনিসগুলো জন্মায় সেগুলো আমি বলতে চাইছি আমাদের চিন্তার মানে পজিটিভ নেগেটিভের নয়। আমাদের মধ্যে যা কিছু চলে, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো ক্লিয়ারলি? হুম। আচ্ছা, তো সেগুলোর মধ্যে নিউট্রাল জিনিস থাকে, নিউট্রাল। এবার আমরা কি করি? আমাদের চিন্তার মাধ্যমে সেগুলোকে পজিটিভ বা নেগেটিভ নেগেটিভে পরিণত করি। যেমন ধরুন আইডিয়াস, কোনো আইডিয়া নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। আইডিয়া এরকম, এগুলো নিউট্রাল। কিন্তু আইডিয়া, একজন মানুষ চিন্তা করলেন যে আমি ও আরেকজনের ক্ষতি করব, এটা আইডিয়া। কোন আইডিয়া? নেগেটিভ। কেউ আবার চিন্তা করছেন যে আমি কারো উপকার করব, পজিটিভ আইডিয়া। কিভাবে উপকার করব? বিলিফ, বিশ্বাস। নেগেটিভ পজিটিভ দুটোই হয়। কেউ বিশ্বাস করেন যে হ্যাঁ বেড়ালে রাস্তা ক্রস করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তো নেগেটিভ।
আবার অনেকে বিশ্বাস করে যে আই ক্যান ডু, আমি করতে পারি, আমার মধ্যে আত্মবিশ্বাস আছে, পজিটিভ বিলিফ। নেক্সট হচ্ছে পারসেপশন, আমরা কি পারসিভ করছি। আমরা কি পারসিভ করছি, আমাদের যে পারসেপশন মনের মধ্যে। তো এই পারসেপশন যেটাকে আমরা ইন্টারনাল রিপ্রেজেন্টেশন বলে জানি, সেই পারসেপশন কি, পারসেপশন নেগেটিভ হবে না পজিটিভ হবে, তা কিন্তু আমাদের চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। মেমোরিজ, আমাদের মেমোরি, পজিটিভ নেগেটিভ দুটো মেমোরি আছে। দুটো মেমোরির মধ্যেই আমাদের আনকনসিয়াস মাইন্ডে দুটো মেমোরি আছে, কিন্তু আমরা কোনগুলোকে ইনহ্যান্স করি, বেশি চিন্তা করি কোনগুলোকে, আমরা নেগেটিভ চিন্তাগুলোকে, নেগেটিভ মেমোরিজ গুলোকে বেশি পিক করি। তো তখনই আমরা কি চলে যাই নেগেটিভ জোনে। নেক্সট হচ্ছে অ্যাটেনশন। আপনার অ্যাটেনশন যদি নেগেটিভিটির ওপর থাকে, আপনার লাইফে নেগেটিভিটি বেশি আসবে, নেগেটিভ জিনিসগুলোকে আপনি বেশি অ্যাট্রাক্ট করবেন। আর যদি আপনার অ্যাটেনশন পজিটিভ দিকে থাকে, পজিটিভ জিনিসগুলোর উপর থাকে, তাহলে আপনি জীবনে পজিটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করবেন। আপনার যদি অ্যাটেনশন থাকে যে হ্যাঁ বিজনেসে গ্রোথ হয়, তাহলে আপনার বিজনেসেও গ্রোথ হবে। যদি আপনি বিশ্বাস করেন, যদি আপনার অ্যাটেনশন থাকে যে কে বিজনেসে ফেল হয়েছে, বিজনেস করতে গিয়ে কে কে নিঃস্ব হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার লাইফেও সেই নেগেটিভিটি গুলোকে অ্যাট্রাক্ট করবে। আর চিন্তার এটাই ফল, মানে চিন্তার এটাই এখানেই শক্তি। প্রবলেম সলভিং, আমরা যদি নেগেটিভ চিন্তা বেশি করি, আমাদের প্রবলেম সলভিং ক্যাপাসিটি কমে যায়, আমরা সহজে প্রবলেম সলভ করতে পারি না। কিন্তু আমরা যদি পজিটিভ চিন্তা করি, ওই যে বললাম নিউরোপ্লাস্টিসিটি যদি স্ট্রং হয়, তাহলে অটোমেটিক আমরা যে কোনো প্রবলেমকে সহজেই সমাধান করতে পারবো। নেক্সট হচ্ছে ডিসিশন মেকিং, আমরা যে সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্ত অনেক সময় আমাদের মানে নেগেটিভ সিদ্ধান্ত হয়ে যায়। কি করে এটা হয়? অ্যাকচুয়ালি যে সিদ্ধান্ত আমরা যে মুহূর্তে নিচ্ছি, সেই সিদ্ধান্তটা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্ত পরবর্তীকালে আমাদের মনে হয় যে এই সিদ্ধান্তটা ভুল নিয়েছিলাম। কেন এরকম হয়? এই সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো। কেন? কারণ সেই মুহূর্তে আমাদের যে চিন্তা ছিল, চিন্তা চলছিল, বা যা আমাদের অভিজ্ঞতা ছিল, সেই অনুযায়ী সেই তখনের ডিসিশনটা আমাদের ঠিক, কিন্তু পরবর্তীকালে সেটা ভুল প্রমাণিত হয়েছে। আর প্রমাণিত এরকম নয়, চিন্তা কিন্তু মানে ডিসিশন কিন্তু সঠিক প্রমাণ করার দায়িত্ব বিশেষ করে আমাদেরই। রাইট ব্রাদার্স সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফ্লাইং মেশিন বানাবেন, গোটা পৃথিবী তাদের এগেনস্টে ছিল বলা যায়, ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল তাদেরকে, কিন্তু তারা প্রমাণ করেছেন যে এই ডিসিশন তাদের সঠিক, এটাই সম্ভব। তো সেরকম ডিসিশন আমাদের ভুল হতে পারে বা ঠিক হতে পারে, এটা ডিপেন্ডস করছে সেই মুহূর্তে আমাদের চিন্তা কি চলছিল, আমাদের চিন্তা প্রক্রিয়া এটাকে ইনফ্লুয়েন্স করে। নেক্সট হচ্ছে আমাদের ইমোশনস, যেটা আগেও বললাম, আমাদের ইমোশনস গুলোকে ট্রিগার করে, ফিলিংস কে ট্রিগার করে, বিহেভিয়ার, আমাদের যে বিহেভিয়ার ক্রিয়েট হয়, আমরা কি বিহেভ করব একই সিচুয়েশন। ধরুন আপনি মানে কি বলবো, অত্যন্ত সারাদিন পরিশ্রম টরিশ্রম করে এলেন, আর
তখন বা আপনি কোনো কাজে গেছিলেন, সেই কাজটাতে সফল হলেন না, বাড়ি ফিরলেন, দেখবেন বাড়িতে কেউ যদি কিছু বলে তখন আপনার একটা বিরক্তি ভাব থাকে। আবার আপনি কোনো কাজে বাইরে গেছিলেন, সেই কাজটা একদম সুন্দরভাবে সঠিক সময়ে সম্পন্ন হয়েছে, আপনি বাড়ি ফিরলেন, সেই সময় দেখবেন আপনাকে যদি কেউ একটু মানে জোরেও কথা বলে, আপনাকে যদি কেউ বিরক্ত করারও চেষ্টা করে, তখন কিন্তু আপনার সেই ফিলিংসই আসবে না। কেন? এবং আপনার আচরণ দেখবেন, তখন দুটোর মধ্যে আচরণ, আপনি রেগে যাবেন, প্রথম ক্ষেত্রে আপনি রেগে যাবেন, বিহেভিয়ার আপনার রাগ হবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখবেন আপনাকে রাগালেও আপনি তাদের সাথে হাসি ঠাট্টা করছেন, বিহেভিয়ারের চেঞ্জেস। তো এটা কি চিন্তা, কি চিন্তা চলছে, আমাদের যে বিহেভিয়ার প্রডিউস হয়। নেক্সট হচ্ছে মেন্টাল ওয়েলনেস, মানসিক সুস্বাস্থ্য। আমাদের চিন্তা এমনই জিনিস, আমাদের মানসিক সুস্বাস্থ্য কেমন থাকবে সেটা টোটালি ডিপেন্ড করছে আমাদের চিন্তা, কি চিন্তা চলে মনের মধ্যে। আমি এরকম বলছি না যে যিনি চূড়ান্ত সফল, বিল গেটস, স্টিভ জবস, এদের মস্তিষ্কের মধ্যে কখনো নেগেটিভ চিন্তা আসেনি, বা এদের জীবনে স্ট্রাগল আসেনি, এদের জীবনে নেগেটিভিটি আসেনি, অবশ্যই এসেছে, কিন্তু সেই নেগেটিভ জোন থেকে, চিন্তার সেই নেগেটিভ জোন থেকে এনারা নিজেদেরকে দ্রুত রিকভারি করতে পেরেছেন, পারেন। আর এটাই হলো মেন্টাল ওয়েলনেস, মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্য বজায় রাখা। এখানেই মেন্টাল ওয়েলনেস এর গুরুত্ব। দেখবেন একজন কনফিডেন্স যার মধ্যে আছে, যে ব্যক্তির মধ্যে, তাকে দেখলেই আপনারা চিনতে পারবেন, তার কথা বলার ভঙ্গিমা, তার রেজাল্ট দেখবেন, তার অ্যাকশন দেখবেন। কিন্তু যে ব্যক্তি ল্যাক অফ কনফিডেন্সে আছে, সামান্য কাজেই তিনি ভয় পেয়ে যাবেন, ঘাবড়ে যান, তাহলে স্বাভাবিকভাবে তার যে অ্যাকশন, তার যে রেজাল্ট, সেটা তো চেঞ্জ হবেই। আর এটা টোটালি ডিপেন্ড করে মানসিক সুস্থতা এবং সুস্বাস্থ্য বজায় রাখার প্রসেসের উপর, চিন্তার উপর। কি করে নিজের মস্তিষ্কের মধ্যে পজিটিভ চিন্তা পোষণ করবেন, পজিটিভ জোনে কি করে রাখবেন, পজিটিভ চিন্তার জোনে নিজেকে রাখবেন, সেটাই হলো মেন্টাল ওয়েলনেস প্রসেস বা মেন্টাল ওয়েলনেস। নেক্সট হচ্ছে শেপিং আওয়ার লাইফ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চিন্তা আমাদের জীবনকে শেপ করছে। আমরা আজকে যা, সেটা আমাদের বিগত দিনের চিন্তার ফল। আমরা আজকে যা চিন্তা করছি, আগামীকাল তার রেজাল্ট পাবো, ফল পাবো। তো এখন থেকে যদি আপনি বা আপনারা চেষ্টা করেন যে হ্যাঁ, আমরা নিজেদের লাইফকে সেভ করার জন্য, লাইফকে নতুন ভাবে সেভ দেওয়ার জন্য নিজেদেরকে ম্যাক্সিমাম টাইমটা পজিটিভ চিন্তার জন্য রাখবো, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে এর এফেক্ট পড়বেই পড়বে। কারণ চিন্তাই আমাদের লাইফকে সেভ করে, আকার আকৃতি দেয়, আমরা কি হব, কি করতে চাই, এগুলো সব আমাদের ডিসিশন, আমাদের আইডিয়াস, আমাদের পারসেপশন। আর সেই অনুযায়ী আমাদের অ্যাটেনশন বাড়ে, আমাদের অ্যাকশন বাড়ে, আমাদের বিহেভিয়ার অটোমেটিক চেঞ্জ হতে থাকে। তো এই হলো আমাদের পাওয়ার অফ থটস। তাহলে এই চিন্তাকে কি করে আমরা পজিটিভ জোনে রাখতে পারি, কি করে কন্ট্রোল করতে পারি। আমরা তো ডুবে যাই নেগেটিভ চিন্তার ভেতর, আমরা বুঝতেই পারি না যে কতক্ষণ ধরে নেগেটিভ চিন্তা করছি।
কোনো একটা কিছু ঘটলো, আমাদের মাথার মধ্যে সারা দিন ধরে চলতে থাকলো, মাসের পর মাস চলতে থাকলো, বছরের পর বছর চলতে থাকলো সেই জিনিসটা, আর সেটা আমাদেরকে ডিস্টার্ব করে। সেখান থেকে আমরা স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফিয়ার, ফোবিয়ার জন্য চলে যাই, অ্যাঙ্গার, রাগ জন্মায়, মনে দুঃখ হয়, কষ্ট হয়। স্বাভাবিকভাবে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়, রেজাল্টও চেঞ্জ হয়, অ্যাকশন চেঞ্জ হয়, রেজাল্ট চেঞ্জ হয়। তো ছোট্ট ছোট্ট টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলেই ম্যাক্সিমাম টাইমটা মানে অভ্যেস করে ফেলবেন। পজিটিভ জোনে কি করে, পজিটিভ চিন্তার জোনে কি করে নিজেদেরকে রাখতে পারেন, সেটা অভ্যেস করে ফেলবেন। এবার দেখুন, গুরুত্বপূর্ণ চিন্তাকে ইনফ্লুয়েন্স করার জন্য কি হয়, আমাদের পাঁচটা সেন্সরি অর্গানের মাধ্যমে যে সেন্স নিচ্ছি, সেই সেন্সের ওপর আমাদের মাইন্ডের মধ্যে চিন্তা শুরু হয়। হ্যাঁ, অবশ্যই বিলিভ, পাস্ট এক্সপিরিয়েন্সেস, এগুলো ডিপেন্ড করে। কিন্তু আজ থেকে যদি আমরা পজিটিভ জিনিসগুলোকে অ্যাডপ্ট করতে থাকি, মানে বাইরে থেকে আমাদের ইনপুটটাকে যদি ঠিকঠাক করি, ভালো ইনপুট যদি নিতে থাকি, তাহলে ধীরে ধীরে এর প্যাটার্ন চেঞ্জ হবে। আর আমাদের চিন্তাটা বেসিক্যালি কি করে হয়, আমি এর আগেও শেয়ার করেছি যে আমরা অতীতে চলে যাই। কোনো কিছু ঘটনা নিয়ে যখনই আমরা ভাবতে আহ, চেষ্টা করি, তখনই আমরা কি করি, অতীতে চলে যাই। আমরা ভবিষ্যতে কি করব যদি একটা ভাবি যে ঠিক আছে আগামীকাল এই কাজটা সম্পন্ন করব, সঙ্গে সঙ্গে আমাদের মাইন্ড কি করে, রিলেট করার চেষ্টা করে সেরকম কোনো কাজে কখন ফেল হয়েছে, বা সেরকম কোনো উদাহরণ টেনে আনার চেষ্টা করে। তাহলে কি মাইন্ড হয় অতীত, না হলে ভবিষ্যতে ঘুরে বেড়ায়। আমরা নিজেদেরকে বর্তমানে রাখার রাখতে পারি না, আর তাই বেশি করে নেগেটিভ চিন্তাগুলো আসে। তো বর্তমানে রাখার উপায় হলো সেন্সারি গ্রাউন্ডিং টেকনিক। সেন্সারি গ্রাউন্ডিং টেকনিক কি, এটা প্রত্যেক দিন আপনারা যখন সময় পাবেন, যে হ্যাঁ আমার হাতে 10-15 মিনিট সময় আছে, এই টেকনিক করতে পারেন। সেন্সারি গ্রাউন্ডিং টেকনিকে কি করতে হবে, প্রথমে যে কোনো পাঁচটা জিনিসকে নিন, যে কোনো পাঁচটা জিনিস হাতের সামনে যদি থাকে, যে জিনিসগুলো সেগুলোকেও নিতে পারেন, বা চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সেরকম কোনো পাঁচটা জিনিসকে নিন। পাঁচটা জিনিসকে এক একটা করে নেবেন, এক একটা করে নিয়ে তার ভিজুয়াল ফর্মটাকে অ্যাডপ্ট করা। সেটা কি কালারের, কি শেপের, সেটা সেটাতে কি কি কালার আছে, ঠিক আছে, সেটা আপনার থেকে দূরে আছে না মানে আহ, আপনার কাছাকাছি আছে। তার যে ভিজুয়াল সাব মডেলিটিস আপনাদেরকে তো পড়িয়েছি, সাব মডেলিটিসটাকে এক এক করে এক একটা করে নিয়ে ভিজুয়াল সাব মডেলিটি গুলোকে অ্যাডপ্ট করুন। 3D ফিগার না 2D ফিগার, চৌকোনা, গোল, বা কি ধরনের, সেটা তার শেপ কি, তার যে ভিজুয়াল সাব মডেলিটি, সেটাকে এক এক করে পাঁচটাকে গ্রহণ করুন, ভালো করে দেখুন। নেক্সট হচ্ছে যে কোনো চারটে জিনিস নিন, যে কোনো চারটে জিনিসকে কি করবেন, টাচ করে দেখবেন, স্পর্শ করে। আপনার যে কাইনেস্থেটিক সেন্সরি অর্গান, তাকে অ্যাক্টিভ করার জন্য টাচ, প্রত্যেকটাকে নিয়ে সেই জিনিসটা খসখসে না সেটা স্মুথ, সেটা টেম্পারেচারটা কিরকম, ঠান্ডা না গরম, সেটা তরল না শক্ত না নরম, সেই জিনিসটা চটচটে নাকি মানে কি বলবো, যেমন তেল তেলে ভাব সেরকম। তো তার যে কাইনেস্থেটিক সাবমোডালিটিস যা কিছু আছে সেগুলোকে দেখা, সেটা ভারী না হালকা, যা কিছু
কাইনেস্থেটিক সাব মডেলিটিস আছে, সেগুলোকে এক এক করে চারটে জিনিসে অ্যাডপ্ট করে নেওয়া। নেক্সট হচ্ছে যে কোনো তিনটে জিনিস নিন, যে কোনো তিনটে জিনিস যার শব্দ শুনতে পাবেন। মেবি আপনার রুমের ফ্যানটি, যে ফ্যানটা ঘুরছে সেটাও হতে পারে, কোনো গান বাজছে সেটাও হতে পারে, বা কেউ কথা বলছে সেটাও হতে পারে, কেউ হাততালি দিচ্ছে সেটাও হতে পারে। যা কিছু, তিনটে সাউন্ড নিন, তিনটে শব্দ, সেই সাউন্ড গুলোকে ভালো করে শুনুন। তার টোনালিটি কি, সেটা কি কন্টিনিউয়াস একটা সাউন্ড চলছে নাকি কেটে কেটে আসছে, কর্কশ একটা শব্দ না শ্রুতি মধু, শব্দটা কি স্মুথ নাকি কখনো বাড়ছে কখনো কমছে, শব্দটা আপনার কাছ থেকে আসছে না অনেক দূর থেকে আসছে। অর্থাৎ তার যে অডিটরি সাব মডেলটি, সেটাকে অ্যাডপ্ট করুন একে একে তিনটে তিনটে জিনিস। নেক্সট হলো যে কোনো দুটো জিনিস নিন, যে কোনো দুটো জিনিস, যে জিনিসগুলো স্মেল নিতে পারে। সেটা আপনার পকেটের পেনও হতে পারে, বা যে কোনো জিনিস যা স্মেলটাকে আপনি নিতে পারেন, নাকের সামনে নিয়ে তার স্মেলটাকে নাও। কি রকমের গন্ধ, প্লাস্টিকের গন্ধ আসছে কি একটা ভালো আহ, গন্ধ আসছে বা দুর্গন্ধ আসছে, যেটাই হোক, তার যে গ্যাস্ট্রেটরি সাবমডেলিটিস সেটাকে গ্রহণ করুন। আর নেক্সট হচ্ছে একটা জিনিস নেবেন, খুব তেতো, জেনারেলি খুব তেতো নিলে খুব ভালো হয়, খুব তেতো, বা যদি তা না থাকে তাহলে একটা মিষ্টি জিনিস নিতে পারেন, সামান্য একটা চিনির দানা হলেও চলবে, কোনো ব্যাপার নেই। কিন্তু তার টেস্টটাকে ভালো করে নিতে হবে, জিভে নিয়ে তাকে গোটা মুখ জুড়ে বোলাতে হবে, বুলিয়ে তার টেস্টটাকে নিতে হবে। তো এটা হচ্ছে সেন্সারি গ্রাউন্ডিং টেকনিক, পাঁচটা সেন্সারি অর্গানকে ঠিকঠাক ইনভলভ করা। এবং এই পদ্ধতিতে আপনার মাইন্ড ট্রেন হবে না অতীতে যাওয়া না ভবিষ্যতে যাওয়া, নিজেকে প্রেজেন্ট মুভমেন্টে রাখা, ইনভলভ হওয়া, সেন্সারি অর্গানগুলোকে সেই মুহূর্তটাতে ইনভলভ করা এবং অ্যাক্টিভেট করা। আর এতে ট্রেন্ড হবে, যাতে আপনার সাবকনসিয়াস মাইন্ডও ট্রেন হবে, যাতে আপনি আপনার সেন্সারি অর্গানকে সবসময় পরিচালনা করতে পারেন। আর দেখবেন এই টেকনিক করার সময় কোনো রকম কোনো চিন্তা আসবে না, কোনো রকম অন্য কোনো চিন্তাই আসবে না, কোনো রকম। এটা এটা হলো সেন্সরি গ্রাউন্ডিং টেকনিক। আর এই টেকনিক করতে করতে আপনার মাইন্ড ট্রেন্ড হয়ে যাবে, যাতে আপনি নিজেকে যে কাজটা করছেন সেই কাজে যাতে ইনভলভ রাখতে পারে। নেক্সট হচ্ছে প্যাটার্ন ইন্টারাপ্ট টেকনিক। প্যাটার্ন ইন্টারাপ্ট টেকনিক কি? এটা কুইক ফিক্স বলা যায়, মানে দ্রুত পরিবর্তনের জন্য। যখনই দেখবেন নেগেটিভ চিন্তা আসছে, তখনই প্যাটার্নটাকে চেঞ্জ করুন নিজে। দেখুন, আমি বারবার বলছি যে যে কোনো চিন্তা তার সাপোর্টিভ ফিজিওলজি চাই, তাকে সাপোর্ট করতে হবে, নাহলে সেই চিন্তা থাকবে না। তো প্যাটার্ন ইন্টারাপ্ট টেকনিক আপনার চিন্তাটাকে সাপোর্ট না করা। যে কোনো নেগেটিভ চিন্তা যদি চলে, সঙ্গে সঙ্গে সিম্পল আপনি উঠে দাঁড়িয়ে হাত হাত এরকম উপর দিকে তুলে একটু হো হো করে হাসতে পারেন, একটু সামান্য, মানে ড্যান্স না জানলেও একটু বডি আপনি ঝাঁকিয়ে নিতে পারেন ড্যান্স দেওয়ার ভঙ্গি করে, একটু হাঁটা চলা করতে পারেন, উঠে দাঁড়িয়ে একটু হাঁটা চলা করতে পারেন। ঠান্ডার দিনে একটু ঠান্ডা জল খেতে পারেন, ঠান্ডার দিনে, বা চোখে মুখে জল নিতে পারেন। এগুলো হলো প্যাটার্ন ইন্টারাপ্ট টেকনিক, খুব ছোট ছোট টেকনিক। কিন্তু আপনি যদি বসেই থাকেন যেভাবে ছিলেন, যা করছিলেন, যদি সেইভাবে শুয়ে আছেন বা বসে আছেন, যদি এইভাবে থাকেন, নেগেটিভ চিন্তা কন্টিনিউ চলতে থাকবে, কতক্ষণ ধরে চলবে আপনিও বুঝতে পারবেন না।
তাই প্যাটার্ন ইন্টারাপ্ট টেকনিক দ্রুত, কুইক ফিক্স, দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে পারে। আর নেক্সট হলো ক্রিয়েটিভ অ্যালকেমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক। ক্রিয়েটিভ অ্যালকেমি, প্রত্যেকের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে, আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে ক্রিয়েটিভিটি আছে কোনো না কোনো কাজে। খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, ধরুন রবীন বাবু ভালোবাসেন, ভালো ড্রয়িং করতে পারেন, আর আমাদের সুমন বাবু হচ্ছে ভালো আবৃত্তি করতে পারেন। তো আমরা লজ্জা পাই যে হ্যাঁ ড্রয়িং করব এখন, লোকে কি বলবে, বা আবৃত্তি বলবো কি বলবে। কিন্তু না, এটা ক্রিয়েটিভ অ্যালকেমি, এটা আপনার ক্রিয়েটিভিটি, এটা আপনাকে আপনার নেগেটিভ চিন্তা থেকে দূরে সরিয়ে আনবে। যে ক্রিয়েটিভিটি, আমি জাস্ট উদাহরণ দিলাম, এই ড্রয়িং বলুন বা ইয়ে বলুন, আবৃত্তি বলুন, আপনার মধ্যেও যে ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটিটাকে খুঁজে বের করুন, যে আমি এই কাজটা আমার ইনবর্ন যেটাকে বলা হয়, বা এই কাজটা আমি অত্যন্ত ভালো করতে পারি, বা এই কাজটা আমি খালি ভালো করা বললে ভুল হবে, এই কাজটা করতে আমার কোনো ইয়া হয় না, দু লাইন গান গাইতে পারি, যেটাই। তো সেই ক্রিয়েটিভিটি, আপনি সেই ক্রিয়েটিভিটিতে নিজের সময়কে ইনভেস্ট করুন। যখন হোক, ড্রয়িং করতে ভালো লাগেন, ভালোবাসেন, ড্রয়িং নিয়ে বসুন, কি আছে, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, নিজের জীবনটাকে সেভ করার চেষ্টা করুন। সেভ নয়, সেভ, গড়ে তোলা। তো ক্রিয়েটিভ অ্যালকেমি, যা আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। সাপোজ আপনি একটা কাগজের নৌকা বানাতে পারেন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি করুন, সেই কাগজের নৌকাটা বানান, আর দেখবেন এটা করতে গিয়ে না কোনো রকম কোনো চিন্তা আপনার মাথার মধ্যে আসবে না। হ্যাঁ, কিন্তু আগে আপনার ক্রিয়েটিভিটিটাকে খুঁজে বের করে নিন, যে কি কি এমন আছে। ক্লিয়ার? আর নেক্সট হচ্ছে অবজার্ভিং অ্যান্ড আস্কিং কোশ্চেন। আমরা কি করি, চিন্তা চলে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা চিন্তা চললো, আবার ঠিক আছে তাহলে খেতে বসি, খেতে বসলাম, হয়তো সে খাওয়ার টাইমে সেই চিন্তা থেকে একটু বেরিয়ে আসলাম, কিন্তু আবার চিন্তা শুরু হলো। কিন্তু আমরা কখনো চিন্তাটাকে অবজার্ভ করি না, আমরা ভয় পাই, অবজার্ভ করতে ভয় পাই। যে চিন্তাটা আসছে, আমাদের মাইন্ড কোনো কিছু চিন্তা প্রডিউস করছে আপনাকে কিছু বোঝানোর জন্য, আর সেটাকে যদি অ্যাওয়্যার করে নেন, একজন বাইরে থেকে ব্যক্তি এসে আপনার দরজায় নক করছে, কন্টিনিউ নক করে যাচ্ছে, আপনি যদি তাকে জানান যে হ্যাঁ গেট খুলবো না, বা গেট খুলবো, গেট খুলে দেখেন হ্যাঁ কি দরকার জানেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি লাগাতার আপনার দরজায় টোকা দেবেন না। কিন্তু যদি আপনি তাকে অ্যাকনলেজ না করেন, তাহলে সে হয়তো টোকা দিতেই থাকবে, বেল বাজাতেই থাকবে। তো সেরকম আমাদের চিন্তাটাকে যদি অ্যাকনলেজ করে নেন, অবজার্ভ করেন, যে হ্যাঁ আমি তো চিন্তা করছিলাম যে এই কাজটা কি করে সম্ভব, কিভাবে হবে, আর এই কাজটা করতে গিয়ে যদি লস হয়, বিভিন্ন ধরনের চিন্তা চলছিল, সেই চিন্তাটাকে অবজার্ভ করুন, অর্থাৎ দেখুন এবং তাকে প্রশ্ন করুন। কি প্রশ্ন করবেন? আমি যে চিন্তা করছি কেন করছি? প্রথম প্রশ্ন, আমি যে চিন্তা করছি কেন করছি? সেকেন্ড প্রশ্ন, এই চিন্তা করে
এই চিন্তা আমার জীবনে কি এফেক্ট ফেলছে। থার্ড কোশ্চেন, এই চিন্তার কি পজিটিভ ইন্টেনশন আছে, এই চিন্তা কেন বারবার আসছে, এর পজিটিভ ইন্টেনশন কি আছে। তো এরকম পর পর যদি কোশ্চেন থাকে, এই চিন্তা, আমি যে চিন্তা করছি কেন করছি, এই চিন্তা করে আমি কি পাচ্ছি জীবনে। নেক্সট হচ্ছে এই চিন্তার ইন্টেনশন কি, কেন এটা আমার মনে বারবার আসছে, কি বোঝাতে চাইছে আমাকে। দেখবেন এই সামান্য তিনটে প্রশ্ন করে নির্দিষ্টভাবে নেক্সট স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন, যে সেই চিন্তাটা থেকে কি করে বেরোনো যায়, বা সেই চিন্তা কেন এসেছে আপনার মনে, কি বোঝাতে চাইছে, আপনার জীবনে কি মানে কি কম আছে আপনার মধ্যে। ধরুন একটা চিন্তা এলো যে মানে এই কাজটা আপনার দ্বারা হবে না, পারবেন না, সাপোজ। কিন্তু সেই চিন্তাটার ইন্টেনশন কি, কি দেখেছে আপনার মন, কি দেখেছে, সেটা প্রশ্ন করলে তবে পাবেন। হতে পারে যে মন বলছে যে সেই পরিমাণ আর্থিক সাপোর্ট নেই, সাপোজ, উদাহরণ হিসেবে নিচ্ছি, যে আর্থিক সাপোর্ট নেই। সাথে সাথে আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ, রিয়েল ফ্যাক্ট, আর্থিক সাপোর্ট নেই। পরবর্তীকালে আপনি যদি নিজের মনকে জিজ্ঞেস করেন বা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, আচ্ছা ঠিক আছে, ওকে, আর্থিক সাপোর্ট নেই, কিন্তু যে অর্থ সংস্থানের দরকার সেটা কি করার কোনো প্রসেস আছে আমার কাছে, কি হতে পারে, যদি প্রসেস থাকে তাহলে কি হতে পারে। কেউ একজন মানুষ তো করছে, সে কি করছে সেটা যদি শিখি আমি, তাও কি করতে পারি না। এই যে ধরনের প্রশ্নগুলো অটোমেটিক কিন্তু আপনার যে নেগেটিভ চিন্তার জোন, সেখান থেকে বেরিয়ে আসবে এবং সমাধান পাবেন। খালি তাই নয়, সমাধান পাবেন। তো এই ছোট্ট ছোট্ট টেকনিক এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের নেগেটিভ চিন্তার জোন থেকে বেরিয়ে আসতে পারি। বোঝা গেছে? হুম। তো চলুন আজকে এখানেই সেশন এন্ড করছি। আরেকটা ক্লাস আমি নেবো আপনাদের, সেই ক্লাসে আপনাদের যা যা প্রশ্ন থাকবে একটু প্রশ্নগুলো করবেন। আমার হ্যাঁ, যেটা ব্যাপার হচ্ছে, আমি আমরা ওই ওইটা করতে পারছি, দেখতে পাচ্ছি আপনার ভয়েসটা আসছে না সুমন বাবু, ভিডিও গুলো। আপনার পুরো টাওয়ারে বলি আমি ডিস্টার্ব আছে, ভিডিও নেটওয়ার্ক বলি আমি কপি পেস্ট করে ভিডিও গুলো দেখতে পাচ্ছি না। পাচ্ছেন না। না, ওকে, এটা ওকে, ঠিক আছে, আগামীকাল আপনি আপনি আহ, আমি বলে দেবো আপনার, ওটা প্রবলেম সলভ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। ওকে, থ্যাংক ইউ। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট উইকে। এই উইকে হয়তো আর হবে না, কারণ আমার নাইট গুলো পুরো হুম। এনগেজ আছে। ঠিক আছে, এই উইকে আর দেখা হচ্ছে না, নেক্সট উইকে আমরা ক্লাস করব, ঠিক আছে। ওকে, চলুন, গুড নাইট। গুড নাইট।